হ্যালো, আমি স্বস্তিক। বিগত দিনে আমি ডব্লিউবিসিএস প্রিলির 3টি ইতিহাসের প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজ একটি চতুর্থ প্রশ্নের দিকে তোমাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এটা আমার নজর এড়িয়ে গিয়েছিল। যাই হোক, সময় নষ্ট না করে প্রশ্নটা আগে পড়ি। প্রশ্নটা ছিল এই রকম: দ্য ভাইস প্রেসিডেন্ট অফ দি ইন্টারিম গভর্নমেন্ট ফর্মড ইন 1946 ওয়াজ, যার বাংলা তর্জমা করা হয়েছিল মোটামুটি এই রকম যে 1946 সালে গঠিত অন্তর্বর্তী সরকারের উপরাষ্ট্রপতি কে ছিলেন। তো 4টে অপশনস আছে। আমার অপশনসগুলো নিয়ে কোনো বক্তব্য নেই, আমার বক্তব্য প্রশ্নটা নিয়ে। প্রশ্নটা যেভাবে রাখা হয়েছে তার বাংলা তর্জমা যেভাবে করা হয়েছে, আমার আপত্তি বা অভিযোগের জায়গাটা সেখানেই, এবং আমার মতে এই প্রশ্নটি ভুল। প্রথমে ইংরেজি প্রশ্নটার প্রসঙ্গে আসি। ইংরেজি প্রশ্নটায় বলা হয়েছে দ্য ভাইস প্রেসিডেন্ট অফ দি ইন্টারিম গভর্নমেন্ট। তো এখানে আমার মনে হয় প্রশ্নটা ইনকমপ্লিট। এটাকে ঠিক ভুল বলবো না, এখানে আমার মনে হয় প্রশ্নটি ইনকমপ্লিট। প্রশ্নটি হওয়া উচিত ছিল ভাইস প্রেসিডেন্ট অফ দি এক্সিকিউটিভ কাউন্সিল, তাহলে প্রশ্নটা বোধহয় ঠিক হতো। আর বাংলা প্রশ্নের ক্ষেত্রে যেভাবে এখানে ভাইস প্রেসিডেন্টের বাংলা তর্জমা করা হয়েছে উপরাষ্ট্রপতি, এটা তো সম্পূর্ণই ভুল। তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে ওয়াভেল পরিকল্পনা মোতাবেক সেপ্টেম্বর 1946 যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল, সেই অন্তর্বর্তী সরকারের এক্সিকিউটিভ কাউন্সিলের বা কার্যনির্বাহী সমিতির ভাইস প্রেসিডেন্ট ছিলেন জওহরলাল নেহেরু। এখানে উত্তরটা জওহরলাল নেহেরু করা হয়েছে। তো এখানে ভাইস প্রেসিডেন্ট মানে উপরাষ্ট্রপতি নয়, এখানে ভাইস প্রেসিডেন্ট মানে বলতে হবে সহসভাপতি। যেমন আমাদের ক্লাবের বা অন্যান্য অনেক প্রতিষ্ঠানের আমরা জানি প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট হন। যেমন আমরা একটা প্রশ্ন তো হামেশাই দেখি যে স্বরাজ্য দলের প্রেসিডেন্ট কে ছিলেন, তার বাংলাটা কি করা হয়? রাষ্ট্রপতি না, করা হয় সভাপতি কে ছিলেন। তাহলে প্রেসিডেন্ট এই শব্দটা কোথায় ব্যবহার করা হচ্ছে তার উপর নির্ভর করছে তার বাংলা তর্জমাটি কি হবে। তো এখানে খুব পরিষ্কারভাবেই আমাদের বাংলা তর্জমা করা উচিত উপরাষ্ট্রপতি নয়, বরং সহসভাপতি। তো এ বিষয়ে আমি একটু দৃষ্টি আকর্ষণ করব অমলেশ ত্রিপাঠীর স্বাধীনতা সংগ্রামে ভারতের জাতীয় কংগ্রেস এই গ্রন্থটি। তো সেখানে 446 নম্বর পাতায় তিনি কি লিখছেন? তিনি খুব পরিষ্কারভাবেই লিখছেন, যাই হোক তিনিও বাধ্য হলেন, এখানে তিনি মানে ওয়াভেল, তিনিও বাধ্য হলেন কংগ্রেস এবং কিছু সংখ্যালঘু প্রতিনিধি নিয়ে 2 সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার গড়তে। নেহেরু হলেন কাউন্সিলের সহসভাপতি, কার্যত প্রধানমন্ত্রী। ঠিক আছে, তাহলে এটা শুধু অমলেশ ত্রিপাঠীর বই নয়। আমরা স্ক্রিনে দিয়ে দেবো বইটার নাম, এবং যে পাতাটি থেকে আমি পড়লাম 446 নম্বর পাতা, তার স্ক্রিনশট আমি দিয়ে দিচ্ছি, দেখে নেবে তোমরা। তো এখানে শুধু ত্রিপাঠী বলে নয়, যে কোনো বাংলা বই এখানে কিন্তু ভাইস প্রেসিডেন্টের বাংলা তর্জমা করবে সহসভাপতি। ঠিক আছে, আসলে বিষয়টা কি হয়েছিল তোমরা যদি একটু উইকিপিডিয়া খোলো তাহলেও দেখতে পাবে 1946 ইন্টারিম গভর্নমেন্ট উইকিপিডিয়ার একটা পেজ আছে, সেখানে খুব পরিষ্কারভাবেই বলা হচ্ছে যে ভাইসরয়ের যেটা এক্সিকিউটিভ কাউন্সিল বা কার্যনির্বাহী সভা, সেটা ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তী সরকারের কার্যত একটা এক্সিকিউটিভ ব্রাঞ্চে পরিণত হয়। এবং অরিজিনালি যে এক্সিকিউটিভ কাউন্সিল, যেটার নেতৃত্ব দিতেন স্বয়ং গভর্নর জেনারেল বা ভাইসরয়, তো সেই এক্সিকিউটিভ কাউন্সিল কার্যত একটি কাউন্সিল অফ মিনিস্টার্সে কনভার্টেড হবে, এবং সেখানে প্রধানমন্ত্রীর ক্ষমতা, এখানেও দেখো অমলেশ ত্রিপাঠীও প্রধানমন্ত্রীর কথাটা বলেছেন, প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যত চলে যাবে সেই কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ জওহরলাল নেহরুর উপর। তাহলে এখানে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এই ব্যাপারটাই নেই। আমরা যদি অন্তর্বর্তী সরকারের গঠনটা একটু ভালো করে দেখি এবং কিভাবে এই এক্সিকিউটিভ কাউন্সিল অফ ভাইসরয় সেটা কার্যত একটা কাউন্সিল অফ মিনিস্টার্সে পরিণত হচ্ছে, সেইটা কিন্তু একটু যদি আমরা যে কোনো বই খুলি পরিষ্কার দেখতে পাবো। আমি এই এই অল্প সময়ের মধ্যে এই বিষয়টা নিয়ে খুব বেশি আর আলোচনার মধ্যে এগোচ্ছি না, কারণ এই ভিডিওর উদ্দেশ্য অন্তর্বর্তী সরকারের গঠন, কাঠামো ইত্যাদি নিয়ে আলোচনা নয়, বরং প্রশ্নটার মধ্যে যে গণ্ডগোলটা রয়েছে সেইটা চিহ্নিত করা। তো আমার খুব পরিষ্কার বক্তব্য হচ্ছে যে এখানে ইংরেজি প্রশ্নটি হচ্ছে ইনকমপ্লিট, কারণ এখানে পুরোটা লেখা উচিত ছিল, অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট অফ দি এক্সিকিউটিভ কাউন্সিল। এছাড়াও তিনি এক্সটার্নাল অ্যাফেয়ার্স এবং কমনওয়েলথ রিলেশনসেরও দায়িত্বে ছিলেন। কার্যত প্রধানমন্ত্রীর হাতে যে ক্ষমতা থাকে সেই ক্ষমতা তার হাতে ছিল, কিন্তু এখানে ভাইস প্রেসিডেন্ট অফ দি এক্সিকিউটিভ কাউন্সিল বা অ্যাটলিস্ট শুধু কাউন্সিলও যদি বলা হতো তাহলেও প্রশ্নটা আমি কমপ্লিট বলে ধরতাম।
আর বাংলা প্রশ্নটি তো কোনো প্রশ্নই উঠছে না, একেবারেই ভুল হয়ে গেছে। উপরাষ্ট্রপতি এখানে বাংলা তর্জমা হওয়াই উচিত না। সুতরাং এই প্রশ্নটি ভুল। এই প্রশ্নটি পিএসসি একটা উত্তর তো দিয়েছে, আমরা দেখেছি অ্যান্সার কি সেখানে পাবলিশড হয়েছে, সেখানে নেহেরু উত্তর দিয়েছে, ঠিক আছে, আমার উত্তরটা নিয়ে বলার কিছু নেই, কিন্তু পিএসসির এই বিষয়গুলো নিয়ে একটু সতর্ক থাকা উচিত। তারা যখন প্রশ্ন করছে, প্রশ্নগুলোর মধ্যে এই ধরনের অসম্পূর্ণতা বা ভুল কেন থাকবে, এইটা হচ্ছে আমার খুব সরাসরি প্রশ্ন। এগুলো এড়ানো উচিত এবং আমি চাইবো, তোমরা উইন্ডো ওপেন হয়ে যাচ্ছে, তোমরা মেল করবে উইথ রেফারেন্স। আমি স্ক্রিনে বইটির নাম, মানে এক্ষেত্রে আপাতত অমলেশ ত্রিপাঠীর বইয়ের টাইটেল পেজ এবং ওই 446 নম্বর পাতার একটা ছবি দিয়ে দিচ্ছি। এর সঙ্গে আমি ভিডিওটা শেষ করার আগে প্রথম ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সেইখানে আবার একটু ফিরব, অর্থাৎ সেই ভার্সাই, যেখানে আমি দাবি করেছিলাম যে ভার্সাইয়ে কংগ্রেসের কোনো প্রতিনিধি শেষ পর্যন্ত গিয়ে উঠতে পারেননি। সুতরাং হু ওয়াজ সেন্ট অ্যাট ভার্সাই, এই যে প্রশ্নটা ছিল, এইখানে বলা উচিত ছিল হু ওয়াজ নমিনেটেড, কংগ্রেস তাকে নমিনেট করেছিল। উত্তরটা তিলক, যথারীতি আনসার কিতেও তিলক দিয়েছে। তো আমি অ্যালান শার্পের একটা বইয়ের রেফারেন্স দিয়েছিলাম, আজ আমি আর একটা বইয়ের একটু রেফারেন্স দেব। বইটা লিখেছেন ইটি আব্রাহাম বলে একজন, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। বইটার নাম হচ্ছে হাউ ইন্ডিয়া বিকেম টেরিটোরিয়াল, ফরেন পলিসি, ডায়াসপোরা, জিওপলিটিক্স। ঠিক আছে, এই বইয়ের তৃতীয় চ্যাপ্টারের বা থার্ড চ্যাপ্টারের 83 নম্বর পাতায় খুব পরিষ্কারভাবে ব্যাপারটাকে বুঝিয়ে লেখা হয়েছে যে কিভাবে কংগ্রেস চেয়েছিল ভার্সাইতে তাদের প্রতিনিধি উপস্থিত করিয়ে ভারতের স্বাধীনতার দাবিটি সেখানে তুলে ধরবে বা ব্রিটিশ সাম্রাজ্যবাদের স্বরূপটি সেখানে তুলে ধরবে। এবং এ বিষয়ে তারা বিশেষভাবে আস্থা রাখছিলেন উইলসনের ওপর, উইড্রো উইলসন, যিনি ছিলেন সেই সময়কালের আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ঠিক আছে, তো এই বইটি থেকে আমি একটু পড়ে দিই। দেখো, এখানে খুব পরিষ্কারভাবেই এটা লেখা হয়েছে যে কিভাবে কংগ্রেস তিলককে নমিনেট করছে এবং ভারতের সমস্যাটি বা ভারতের স্বাধীনতার প্রশ্নটি তারা কিভাবে চেয়েছিলেন ভার্সাইতে তুলতে, মানে প্যারিসের শান্তি সম্মেলনের একটা পার্ট হচ্ছে ভার্সাই চুক্তি। তো ভার্সাইয়ের সেই সমাবেশ, সেখান যেটা প্যারিস, মানে ভার্সাই অ্যাকচুয়ালি প্যারিসের উপকণ্ঠেরই একটি জায়গা, তো সেই প্যালেসে, ভার্সাই প্যালেসে কিভাবে বিষয়টি উপস্থাপিত করতে চেয়েছিলেন কংগ্রেস, তো এই বিষয়টা নিয়ে খুব বিস্তারিত লিখেছেন এই আব্রাহাম। এবং শেষ পর্যন্ত তিলক যে লন্ডনে আটকে গেলেন, লন্ডন থেকে তাকে যে প্যারিসে যেতে দেওয়া হলো না, এই বিষয়টি পরিষ্কার তার 83 নম্বর পাতায়, যে বইটির নাম উল্লেখ করলাম সেই বইয়ের 83 নম্বর পাতায় তিনি উল্লেখ করেছেন। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখে নাও। তো সেইখানে আমি একটু পুরো জায়গাটা পড়ে দিই, তাহলে তোমাদের কাছে বিষয়টা খুব পরিষ্কার হবে। ঠিক আছে, দেখো তিনি লিখছেন, সাম কংগ্রেস লিডার্স মেইনটেইনড গ্রেট হোপ দ্যাট দ্য প্যারিস পিস কনফারেন্স উড রেজ সাপোর্ট ফ্রম ওয়ার্ল্ড ওপিনিয়ন ফর ইন্ডিয়ান ফ্রিডম. At the Delhi session of Indian National Congress 1919, Madan Mohan Malabya would describe Wilson as nothing less than the great American who has evidently been appointed by God to be the master mason of building the new temple of international justice. Bal Gangadhar Tilak would be nominated by the Congress to represent India's case at the Paris Peace Conference, hoping to draw the attention of the great powers to the India's contemporary state of unfreedom. However, Tilak was prevented from leaving London for Paris by the British government, who denied him the papers he needed for travel, forcing him to follow the conference proceedings ফ্রম অ্যাক্রস দ্য চ্যানেল। চ্যানেল মানে এখানে ইংলিশ চ্যানেলের কথা বলা হচ্ছে। অর্থাৎ কী হলো শেষ পর্যন্ত ভার্সাইয়ের সেই সম্মেলনে, সেটা তিনি ইংলিশ চ্যানেলের উল্টো দিক থেকে, অর্থাৎ ইংল্যান্ডে বসেই শেষ পর্যন্ত তিনি দেখলেন। ঠিক আছে, এবং আমরা দেখব যে পরে কিভাবে আমেরিকার প্রেসিডেন্ট, ফ্রান্সের রাষ্ট্রপ্রধান, এদের প্রত্যেককে চিঠি লেখা হচ্ছে কংগ্রেসের তরফ থেকে, কিন্তু শেষ পর্যন্ত উইলসনই শেষ পর্যন্ত একটা উত্তর দিচ্ছেন। এবং ঠিক আছে, ভারতের ব্যাপারটি ভবিষ্যতে ভেবে দেখা হবে, এরকম একটা জবাব তিনি দিচ্ছেন। তো সুতরাং এই বইটাতে আরও ডিটেলসে পুরো জিনিসটা লেখা রয়েছে। অ্যালান শার্পের বইতে জাস্ট উল্লেখটুকু ছিল যে কংগ্রেসের নমিনেটেড যে প্রতিনিধি তাকে যেতে দেওয়া হয়নি, কিন্তু এখানে পুরো বিষয়টা খুব পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়েছে এই বইটিতে। তো এই বইটির রেফারেন্সও তোমরা যখন ইমেল করবে তখন রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারো। অর্থাৎ আমি চাই এই 4টে প্রশ্ন নিয়েই তোমরা
মেল করো উইন্ডো ওপেন হলে, দুটি প্রশ্ন পরিষ্কারভাবেই ভুল, দুটি প্রশ্নের অপশান ভুল। এই ভুল ত্রুটিগুলো সংশোধন হওয়া জরুরি এবং এই বিষয়ে পিএসসির দৃষ্টি আকর্ষণ করা বিশেষভাবে জরুরি। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই। ভালো থেকো তোমরা, দেখা হবে ভবিষ্যতে নতুন কোনো একটা ভিডিওতে।